বং দর্পণ, বিনোদন সবার জন্য। প্রতিদিনকার মতো আজ বিকেল অনুষ্ঠান নিয়ে আমি গৌরব ডিসেম্বরের পরন্ত বিকেলে চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। আজকে আমি একদম একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে বসে আছি। হ্যাঁ, অবশ্যই ভাবছেন কী জন্য নর্থ গ্যালারিতে আমি চলে এসেছি। আমি নর্থ গ্যালারিতে এসেছি যেই এক্সিবিশানটা দেখতে, সেই এক্সিবিশানে কিন্তু একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ ওয়াশ টেকনিকের কাজ দেখতে পাচ্ছি। শিল্পী অবশ্যই গিয়ে আপনারা ভাবছেন তাহলে শিল্পী কে? শিল্পী হচ্ছেন একাডেমি অফ ফাইন আর্টসের যে এক্সিবিশান চলছে, তিনি হচ্ছেন প্রদীপ প্রধান। একেবারে আমার পাশেই বসে আছেন চিত্রশিল্পী, বয়োজ্যেষ্ঠ সিনিয়র প্রাজ্ঞ মানুষ, বহু কাজ করেছেন ওয়াশ টেকনিকে। একেবারে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ঘরানাটা, যেটা আমরা পরবর্তী সময় নন্দলাল বসুর ছবিতেও দেখতে পাই, সেই ঘরানাটারই পরবর্তী জেনারেশন হিসাবে তিনি বর্তমানে এগিয়ে নিয়ে চলেছেন। আমরা তাকে আমাদের সাথে পেয়ে গেছি, তার থেকে জেনে নেব যে তিনি এই যে টোটাল একটা নর্থ গ্যালারিতে আমরা 16 এক্সিবিশান দেখছি, সেই এক্সিবিশানে যে ছবি দেখছি সেগুলো তিনি কিভাবে করেছেন এবং কতদিন ধরে এই প্রয়াস তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। নমস্কার প্রদীপবাবু। আচ্ছা, বলছি যে আপনার তো আমরা দেখছি পুরোটাই ওয়াশ টেকনিকে এই নর্থ গ্যালারিতে 16 এক্সিবিশান হচ্ছে, একদম 1600 একাডেমি অফ ফাইন আর্টস ডিসেম্বরে। আপনার সম্ভবত 17 থেকে 23 ডিসেম্বর এই শোটা চলছে। আচ্ছা, এই শোতে আমরা দেখছি মূলত জল রঙের মাধ্যমে পেপারে, তুলোর পেপারে এবং কাপড়ে, বিভিন্ন সিল্কের কাপড় ছাড়াও বিভিন্ন রকম কাপড়ের ওপর আপনার ওয়াশ টেকনিকের কাজ। তো এই যে কাজ আপনি শুরু করলেন কবে থেকে? আমি মূলত ভারতীয় চিত্রকলার ছাত্র ছিলাম। সে সময় কেন্ট পেপার বলে একটা বিশেষ ধরনের কাগজ, ওই কাগজের উপরেই কাজ করা হতো, ওয়াশ পদ্ধতিতে কাজ করা হতো। কারণ অনেকবার ওইটাকে করতে হতো, ওয়াশ করতে হতো, সেজন্যে কাগজটা একটু দামি দরকার হতো। তো তারপরে সে সময় আমার আরেক মাস্টারমশাই মানিকবাবু, তিনি জল রঙেই সিল্কের উপরে আমাদের একটু কাজ শেখালেন। সে সময় কাগজ ছেড়ে আমি বেশ কিছু ছবি ছাত্রাবস্থাতেই সিল্কের উপর করি। তো তখন যে সনাতনী যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতেই অনুসরণ করেছি। পরে সময়ের সাথে সাথে আমার জল রং প্রয়োগের যে এবং ওয়াশ পদ্ধতির যে পদ্ধতি, সেটা কালে কালে বিবর্তিত হয়েছে। এটা হওয়ারও কারণ হয়েছে আমার অবস্থা, আমি যেখানে থাকছি সেখানকার সমস্ত কিছু জন্যে এটি সম্ভব হয়েছে। কারণ সব সময় ওই বিশেষ ধরনের কাগজ বা রং পাওয়া সম্ভব হতো না। তো তখন আমি যা হাতের কাছে পেয়েছি তাতেই ওই ওয়াশ পদ্ধতিটা আমি প্রয়োগ করতে গেছি, এবং সেটা কিন্তু ছিল অন্যদের কাছে একটা দুঃসাধ্য ব্যাপার বা অকল্পনীয় ব্যাপার, যে এতে কী করে সম্ভব। কিন্তু আমি কাজ করতে করতে কাজই আমাকে শিখিয়েছে সবেতেই সেটা কিন্তু করা সম্ভব। এবং প্রায় শেষের দিকে যখন অ্যাক্রিলিক এলো, তখন আমি কৌতূহলবশত অ্যাক্রিলিকে কাজ করতে করতে আমি কিন্তু আমার যে পদ্ধতি, আমার যে স্টাইল, তাও কিন্তু অবলীলায় আমি দেখলাম সেটা আরোপ করা যাচ্ছে, আমার কিছু অসুবিধে হচ্ছে না। আমি দেখলাম আসলে কোনো কিছুই কিন্তু অন্তরায় হতে পারে না যদি নিষ্ঠা এবং নিজের ভেতরের ইচ্ছেটা যদি তীব্র থাকে। আমি বাধ্য হয়েই কিন্তু এইভাবে কাজটা করতে নেমেছি, এবং পরে আমি খুব স্বচ্ছন্দ বোধ করেছি যে কোনো কাগজ এবং যে কোনো রঙে।
আচ্ছা, আমরা তো জানি আপনি একদম গ্রাম্য পরিবেশে ছোটোবেলায় বেড়ে উঠেছেন। এই যে বেড়ে ওঠা গ্রাম্য পরিবেশে, তো সেই পরিবেশটা আপনাকে কতটা এই কাজটা করতে সাহায্য করেছে? ভীষণভাবে আমি প্রভাবিত হয়েছি। গ্রামের জীবন, প্রকৃতি এসব থেকেই মানে এর থেকেই কিন্তু আমার ছবির শুধু উপকরণ নয়, উপকরণ বলছি না, বিষয় নয়, তার চিন্তা ভাবনা সমস্ত কিছুই কিন্তু আমি পেয়েছি এই জীবন এবং প্রকৃতি থেকে। আচ্ছা, নন্দীগ্রামে তো আপনার জন্ম, সেই মাটিটাকে কিভাবে আপনার ছবিতে আপনি তুলে ধরেছেন? ভীষণভাবে, কারণ নন্দীগ্রামটা এমন একটা জায়গা যেখানে নদী, খাল, বিল আমার গ্রামের ভেতরেই আমি পেয়েছি। আর মানুষের জীবনযাত্রা এবং আমি যে সময়ে আমার জন্ম বা ছোটোবেলাটা কেটেছে, স্বাভাবিকভাবে সে সময়টা ছিল আজকের থেকে সম্পূর্ণ আলাদা। তখন মানুষের জীবন ও জীবিকা কিন্তু তাদের মাঠের ফসল কিংবা তাদের অবসর সময়ে নিজেদের চিত্ত বিনোদনের জন্যে তারা কেউ পট আঁকছেন, কেউ পুতুল গড়ছেন। এবং এই যে বড়ি, মেদিনীপুরের যে বড়ি, নকশা বড়ি বলা হয় যেটাকে, সেই যে বড়ি, তার ভেতরেও আমি একটা অলঙ্করণের অদ্ভুত একটা সৌন্দর্য লক্ষ্য করতাম। এগুলো আমাকে খুব প্রভাবিত করেছে। আচ্ছা, তারপর আস্তে আস্তে স্কুল জীবন ছাড়িয়ে আপনি কলেজ জীবনে প্রবেশ করলেন এবং গভর্নমেন্ট আর্ট কলেজে ঢুকলেন। এই যে স্কুল লাইফ থেকে কলেজ লাইফে ঢোকা, মানে বিশেষ করে আর্ট কলেজে ঢোকা, সেই সময়কার পরিবেশ এবং সেই সময়কার যে চিন্তাভাবনা, তো সেইটাকে কি কোনোভাবে আপনাকে বাধাপ্রাপ্ত করেছে কখনো? প্রথমত তো মনে হয়েছিল এখান থেকে পালিয়ে যাই, কিন্তু ঢুকবার সময় মনে হয়েছিল যে আমি তো সবই জেনে গেছি, সবই জানি। কিন্তু কলেজে ঢুকে মনে হয়েছিল যে এটা আমার জায়গা নয়। ওখানে পারিপার্শ্বিক যে একটা বিলাসবহুল একটা বিশাল একটা পরিবেশ লক্ষ্য করতাম, যেটা আমার গ্রামীণ জীবনের সাথে খুব একটা মিলত না। কিন্তু যখন কিছুদিন পরে সেই কলেজের ভেতরে প্রবেশ করলাম, তখন দেখলাম শিক্ষক, ছাত্রছাত্রী, বন্ধুরা, সতীর্থরা, তাদের ভেতরে কিন্তু সেই ভেতরের একটা সহজ সরল একটা আন্তরিক সুর আছে। তখন তাতে আমি আকৃষ্ট হই। আর এই যে ভারতীয় চিত্রকলা বলছি, আবার বলছি যে চিত্রকলা অর্থাৎ পেইন্টিং, আবার পেইন্টিং ইন্ডিয়ান স্টাইল, এই যে আলাদা আলাদা এইসব ব্যাপার, স্কাল্পচার, এই যে বিভিন্ন ধরনের যে আলাদা শাখা প্রশাখা শিল্পের, সে সম্পর্কে আমি কিন্তু মোটেই পরিচিত ছিলাম না। আমাদের সেকেন্ড ইয়ারে বা দ্বিতীয় বর্ষে প্রিপারেটরি কোর্সের পরে এই বিভাগটা কিন্তু বেছে নিতে হতো। আমাদের পথ তৈরি হতো ওই পথ ধরেই। সে সময় আমাকে ভারতীয় চিত্রকলা যখন দেওয়া হলো, এবং সেটা কিন্তু এই দেওয়াটা কিন্তু আমাদের ইচ্ছায় হতো না, অনেকটাই কিন্তু কর্তৃপক্ষের ইচ্ছায় হতো। তা সেখানে আমি দেখলাম মাত্র কয়েকজন কিন্তু এই ভারতীয় চিত্রকলায়, কিন্তু অন্যান্য বিভাগগুলোতে যেমন ব্যবহারিক বা কমার্শিয়াল আর্ট, ফাইন আর্টস, এইগুলোতে কিন্তু বন্ধু বান্ধবরা কিন্তু অনেক বেশি সংখ্যক কিন্তু ওই বিভাগে চলে গেল। আমি নিজেকে খুব একাকিত্ব বোধ করতাম। কিন্তু একদিন মাস্টারমশাই আমাকে ডেকে, আমি বসে আছি রবীন্দ্রনাথের কচ ও দেবযানী মুরাল এর সামনে ক্লাস করছি, বসে আছি, আমার সামনে হচ্ছে অবনীন্দ্রনাথের অরিজিনাল কচ ও দেবযানী। তো একদিন মাস্টারমশাই ডাকলেন আমার মনোভাব লক্ষ্য করে, যে বললেন, মন বসছে না, একটু কদিন সংসার করো, দু একটা সন্তান হলেই দেখবে তখন তোমার আর যেতে মন চাইবে না। আজকে বুঝতে পারি যে মাস্টারমশাইয়ের কথাখানি কতখানি গভীর এবং সত্য ছিল, যেটা আমার জীবনকে শুধু চেনায়নি, আমাকে বাঁচিয়ে রেখেছিল। আর একটা ব্যাপার, দেশাত্মবোধ, যেটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম,
সেটা আমি আমার কাজের ভেতরে কিন্তু আমি সেটা অনুভব করলাম যে ভারতীয় যে ধারা, ভারতীয় যে জিনিসপত্রগুলো যেটা খুব সহজলভ্য আমাদের দেশে, এবং আবহাওয়াও যাকে খুব সহজে সেই আবহাওয়াতে কাজ করা যায়, এই সমস্ত কিন্তু অনুকূল পরিবেশ। তা আমাদের অনেকেই কিন্তু সেই অনুকূল পরিবেশ ছেলে কিন্তু পাশ্চাত্যের প্রভাবে তারা অন্যভাবে কাজ করছেন। পাশাপাশি আমি কিন্তু ওই একই ধারাতে বিশ্বাসী থেকে আমি কাজ করে গেছি, এবং এই করতে 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 সময়ের তালে তালে সেই যে আধুনিকতা, কখনো কখনো মিডিয়ামে, কখনো কখনো ছবির যে স্টাইলাইজেশন, এই সমস্ত কিছুতে সাথে আমি কিন্তু পাল্লা দেওয়ার চেষ্টা করেছি আমারই দেশজ প্রথায় ছবি এঁকে। এবং আজকে জীবনের প্রান্ত বেলায় হঠাৎ মনে হলো একবার ফিরে দেখি। এই যে ফিরে দেখা, এইটাই হচ্ছে আমার এই পূর্বাবর বা রেট্রোস্পেকটিভ প্রদর্শনী, যেখানে আমি প্রায় 5 দশকের আমার এই জার্নিটা, আমার এই যাত্রাটা আমি দেখাবার চেষ্টা করেছি। এখানে 1970 দশকের ছবি থেকে আজ পর্যন্ত পরপর আমি কি করে আমার কাজ বিবর্তিত হয়েছে। প্রথম দিকের কাজ দেখলেই বোঝা যাবে যে সেখানে অবনীন্দ্র ধারা কিন্তু অনেক বেশি স্পষ্ট। আস্তে 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 সেটা সময়ের তালে তালে, যেমন চিত্রকলার যে বিবর্তন, তার সাথে তাল মিলিয়ে মিলিয়ে তার যে আধুনিক রূপ কি হতে পারে, সেটা কিন্তু ঘটেছে আমারই অজান্তে। বলা যেতে পারে যেটি অবনীন্দ্র ঠাকুর সূচনা করেছিলেন এবং ভারতীয় চিত্রকলা একটা বিপ্লব ঘটিয়েছিলেন যে ওয়াশ পদ্ধতি, তারই হয়তোবা এটা আধুনিক রূপ। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। আমরা জানি আপনি একেবারে যে মেদিনীপুরের যেই ফ্যামিলিতে আপনি বড় হয়েছেন, সেই ফ্যামিলি মোটামুটি স্বাধীনতা সংগ্রামীদের প্রচুর সাপোর্ট করেছিল একটা সময়। বহু স্বাধীনতা সংগ্রামীদের সাথে আপনাদের পূর্বপুরুষদের ভীষণ ভালো যোগাযোগ ছিল। তারপরে আপনি সেই ধারায় বড় হয়ে গ্রাম ছেড়ে শহরে এসে একেবারে গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হলেন। আর্ট কলেজের শহুরে পরিবেশ, গ্রামের পরিবেশ এবং এই যে মাধ্যমটা, আপনি যে মাধ্যমে ওয়াশ টেকনিক, এই যে 3টে ধারা, প্রত্যেক কটায় কিন্তু হিসেব মতো ওয়াশ টেকনিক এবং আপনার গ্রামের যে পরিবেশ, আপনার বাড়ির যে পরিবেশ, একেবারে ওয়াশ টেকনিকটা হিসেব মতো স্বাধীনতার সময়ের একটা টেকনিক, সেই সময় থেকে শুরু হচ্ছে। তো এই যে স্বাধীনতার সময়কার এই যে 3টে অ্যাঙ্গেল, আপনার গ্রাম, আপনার ওয়াশ টেকনিক এবং আপনার এই সেই সময়কার আর্ট কলেজে ভর্তি হওয়া, 70-এর দশক মানে অনেক কিছু আমরা জানি। তো এই যে ট্রায়াঙ্গেলটা কিভাবে আপনাকে নাড়া দিয়েছিল সেই সময়? এটা অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে বিষয়টা এসেছে। যেমন আমার আর্ট কলেজের যে পরিবেশ, সেই পরিবেশে একরকম, শুধু তাই নয়, আর্থিক অস্বাচ্ছন্দ্যতা তো ছিলই, কারণ বাবা সারা জীবন দেশাত্ম এতে সংসারের দিকে তো তেমন দেখতে পারেননি। বেশিরভাগ সময় ওই আন্দোলনের সাথে জড়িত থেকেছেন, জেলে থাকতে হয়েছে, অনেক সময় বন্দী হয়েছেন অনেক সময়। আপনার বাবার নাম? শ্রী পশুপতি প্রধান। তো সেই কারণে সাংসারিক আর্থিক যে স্বাচ্ছন্দ্য, সেটি ঠিক ছিল না। সে কারণে একটি বেকারি যারা রুটির করে, তাদের একটি মেসে আমার জায়গা হয়েছিল। অর্থাৎ আমার কলকাতাতেই থাকাটাও ছিল একটু অন্যরকম, যেটা কলকাতার সাথে মেলে না। আবার সেখান থেকে যখন কলেজে সারাদিন কাটছে, সেটা আবার একরকম, কোনোটাই মেলাতে পারতাম না। এবং কেউ জিজ্ঞেস করলেও কি পড়ছি বললে আর্ট কলেজে পড়ছি না, ওটা কি ওটা তো পড়া নয়, এমনি কি পড়ছি,
অর্থাৎ এই বিএ এমএ এইসব। তা এই প্রশ্ন তো প্রথমেই ছিল, এটা গ্রামেই ছিল, কিন্তু শহরে এসেও দেখলাম এখানেও কিন্তু এই সব প্রশ্নের সম্মুখীন হলাম। এটা ঠিক এডুকেশান বা শিক্ষা অন্যান্য বিষয়ের মতো সেটা কিন্তু তখনও মানুষ তেমন করে মেনে নিতে পারেনি। মাঝে মাঝে পালিয়ে আসতাম, গ্রামে পালিয়ে আসতাম। আমাকে একটা নদী, যেটা হলদি নদী, ওই নদীটা পেরিয়ে ওপারে আমার বাড়ি, আমাকে আসতে হতো। তা সেই নদীর পাশে দাঁড়িয়ে খেয়ার অপেক্ষা যখন করতাম আর ওপারটা দাঁড়িয়ে দেখতাম, মনে হতো যে এটাই আমার জীবন। আমি ওইটার সাথে কিছুতেই মেলাতে পারতাম না। মাঝে মাঝে কলকাতা যেতে মন চাইতো না। বাবা বলতো ক্লাস করতে যাও, এইভাবে করলে তো হবে না। আমি বললাম আমি যাব না। বাবা বললেন, চুপ করে থাকতেন, কিছু বলতেন না। তারপর আশেপাশে ঘুরে বেড়াতাম। কেউ আমাকে, আমার বন্ধুরা কেউ বিজ্ঞান নিয়ে, কেউ আর্টস নিয়ে, নানা রকম বিষয় নিয়ে বড় বড় কলেজে পড়ছেন, তারাও দেশে ফিরত। কিন্তু তাদের যতটা শিক্ষিত বা মনে করা হতো, আমাকে কিন্তু বলা হতো না। আর আমি গ্রামে ফিরে পটুয়াদের পেছনে পেছনে ঘুরতাম। মাটির পুতুল যারা তৈরি করতো, ওখানে আশ্চর্যভাবে লক্ষ্য করতাম একটা কুমোরের চাকে একটা খুব অবলীলায় ওরা গণেশের মূর্তি বানাতে পারতো, যেটা প্রতি বৃহস্পতিবার হচ্ছে গ্রামের মানুষেরা পুজো করতো, লক্ষ্মী পুজো। তো সেটা আমার কিন্তু ওই বয়সেই ভালো লাগতো। আমি কখনো কখনো ওদের সাথে সেই চাক ঘুরিয়ে চেষ্টা করতাম আমি পারি কিনা। আমার হাতে কিন্তু ওটা উঠে আসতো না। আমার মনে হতো আমি আর্ট কলেজে পড়ছি, এত ড্রয়িং শিখছি, এত জানি, অথচ আমার হাতে উঠছে না। আর ওরা কোনো আর্ট কলেজেই পড়েনি, কিছুই না। ওই বাবার কাছে, দাদুর কাছে শিখে শিখে এত সুন্দর করে কি করে বানায়। এইসব ভেতরে ভেতরে নানা রকম প্রশ্ন আমার মনে আসতো। পটুয়াদেরও দেখতাম, তারা হচ্ছে জীর্ণ শীর্ণ নানা রঙের কাপড় পেত, সেগুলো দর্জির কাছে বানিয়ে জামা করতো। সেই সব পরে একটা ব্যাগে ওই রোল করে স্ক্রোল পেন্টিং যাকে বলি আমরা, ওইটা নিয়ে বাড়িতে বাড়িতে ভিক্ষে করতো। একটা গান শোনাতো, ওইটা দেখাতে দেখাতে একটা গান শোনাতো। বাংলা সাহিত্যের যে ইতিহাস ছোটোবেলাতেই কিন্তু জানা হয়েছিল। এই বেহুলা, লক্ষিন্দর, এইসব যে কাহিনী, এগুলো কিন্তু জানা হয়ে গিয়েছিল ওদের গান থেকেই। এগুলো আমার খুব আকৃষ্ট করে। এখানে আমার 70 দশকের একটা পট ও পটুয়া বলে ছবি দেখানো হচ্ছে, ওখানে কিন্তু সেই খবরটা আছে, যেখানে ওই ছবি গান করে করে দেখানো হচ্ছে, গানটা পাশে লেখা আছে। আর গ্রামের ছেলেমেয়েরা বসে কেউ খেলতে খেলতে ছুটে এসেছে, কেউ তো যাই হোক, এই সব যে স্মৃতি, সেগুলো পরবর্তীভাবে আমার ছবিতে এসেছে। আর সেদিনের সেই যে উত্তাপ, আমি কিন্তু এই 70 বছরের বেশি হয়ে গেল বয়স, এখনও কিন্তু সেটা আমি অনুভব করি। এবং ছবি আঁকার বেলা এই যে সব কিছু বদলে গেল, কিন্তু ছবিতে কিন্তু দেখি তারা আমার মনের আনাচে কানাচে তারা কিন্তু ঘুরে বেড়ায়, আর তাতেই আমি কিন্তু আজও সমৃদ্ধ। আচ্ছা, বেশ কিছু ছবি আপনার যেটা মানে হিসেব মতো এই এক্সিবিশনে শো হয়েছে, আপনার খুব প্রিয়, সেই ছবিগুলো নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, যেমন আমি পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার পেয়েছিলাম ভারতীয় চিত্রকলা ধারায়, সম্ভবত 1991 হবে। কালোগ্রাস নামে একটা ছবি, সে ছবিটিও এখানে দেখানো হচ্ছে, সিল্কের উপর জল রঙে আঁকা। এটিতেও আমি কিন্তু ওয়াশ পদ্ধতি ব্যবহার করেছি। একদম চাপিয়ে যে আমি কাজটা শেষ করেছি, যেটা সাধারণত প্রথাগত পদ্ধতি, তা নয়। আমি চাপিয়েছি, আবার তাকে ওয়াশ করে আমি মূল ভাবনার দিকে, মানে মূল যে তার যে ভাবনাটা, আমার ছবির যে আমার মনের যে ব্যাপারটা, সেটি প্রকাশ করার জন্য আমি বারবার ধুয়েছি, আবার রং চাপিয়েছি। এই কালোগ্রাস আসলে একটি মন্দিরের, একটা ভগ্ন মন্দিরের ছবি। আমি একটা সময়
স্টাডি করতে করতে কিছু ছাত্রছাত্রীও আমার সঙ্গে ছিল, তারা কাজ করছিল, এবং যখন পাচ্ছিল না তখন আমি গিয়ে তাদের দেখাতে গিয়ে আমি লক্ষ্য করলাম পুরো ওপরের দিকটা, ওই মন্দিরটা একটা ইটের উপর দাঁড়িয়ে আছে একটা জায়গায়। তো লক্ষ্য করলাম যে যদি ওই ইটটা কোনোভাবে ওটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো হুড়মুড় করে পুরো মন্দিরটাই ভেঙে পড়বে। গ্রামের লোকেদের কিন্তু কোনো হুঁশ নেই, কারণ তারা তো এরকম করে দেখে না, অথচ প্রতিদিন গ্রামের কেউ না কেউ এসে কিন্তু সন্ধ্যা আরতি করে যায় সেই মন্দিরে ঢুকে। এটা আমাকে খুব অবাক করেছিল যে আমরা আমাদের সম্পদ সম্পর্কে, আমাদের ঐশ্বর্য সম্পর্কে আমরা তাকে ব্যবহার করছি না বুঝে শুনে। হ্যাঁ, কারণ ওই যে টেরাকোটার যে ইট, ওই যে টেরাকোটা মন্দিরের ওই যে ইট, আমি দেখেছি অনেক শিক্ষিত গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, তাকে দেখেছি গরু ছাগল বাঁধার সময় ওই খুঁটি পোঁতার জন্যে ওই ইটটাকে তারা ব্যবহার করছে। এই অন্যান্য শিক্ষার পাশাপাশি শিল্প শিক্ষার যে এই অভাব, এই দৈন্যতা, এটা আমাকে আজও পীড়িত করে। আমি এখন সময় পেলেই গ্রামে গঞ্জে গিয়ে কিন্তু এই আর্ট কনসাসনেস বা শিল্প মনস্কতা বিষয়ে কিন্তু আমি এখনও মানুষের সাথে আলোচনা করি। নিজেই ব্যক্তিগতভাবে ওই গ্রামাঞ্চলে আমার একটা আর্ট ক্যাম্প আমি বছরে একদিন করি, যেখানে গ্রামের সর্বস্তরের মানুষ, ছাত্র ছাত্রী একত্রিত করে সেখানে শিল্প সম্পর্কে তাদের আমি জানাতে চাই যে এ কিন্তু আমাদের সুন্দর করবে। এই চর্চার ফলে আমাদের যে রুচিবোধ তাকে অনেক সমৃদ্ধ করবে, এবং তা যদি হয়, মন যদি সুন্দর হয়, তাহলে কিন্তু আমাদের জীবনটাও সুন্দর হবে আর আমাদের দেশটাও কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। আচ্ছা, আপনি তো আর্ট কলেজে 70-এর দশকে আর্ট কলেজে ঢুকলেন, অনেক শিক্ষকের সান্নিধ্যে আপনি এই ওয়াশ পেন্টিংটা শিখলেন এবং জানলেন এবং আর্ট কলেজ থেকে বেরোলেন। সেই সময়কার প্রিয় কিছু শিক্ষকদের নিয়ে যদি আপনি কিছু বলেন, যারা আপনাকে পথ চলতে অনেকটা সাহায্য করেছে। একদম, প্রথমত আমি তো বলবো আমার মাস্টারমশাই প্রণম্য শ্রী ধীরেন্দ্রনাথ ব্রহ্মমশাই, তার কাছ থেকে নন্দবাবু মানে নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এদের তো সরাসরি যোগ ছিল মাস্টারমশাইয়ের সাথে। এরা তো বিনোদবাবু মানে বিনোদ বিহারী মুখোপাধ্যায় তখন কলাভবনে শান্তিনিকেতনে চিঠি লিখতেন, মাস্টারমশাইকে নিয়মিত চিঠি লিখতেন। আমি যেহেতু মাস্টারমশাইয়ের কাছে থাকতাম, বাড়িতে থাকতাম, আমার দুটো ইউনিভার্সিটি পড়তে পারি, একটা গভর্নমেন্ট আর্ট কলেজ আর একটা হচ্ছে আমার মাস্টারমশাই। কারণ প্রতিদিন আমাদের এই ছবি নিয়ে চর্চা হতো। তা এগুলো আমার মনে হতো যে আমিও তাদের সান্নিধ্য, আমি নন্দবাবুকে দেখিনি, নন্দলাল বসুকে দেখিনি, কিন্তু নন্দলাল বসুর কথা শুনেছি। মাস্টারমশাই আচার্য সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার সাথে আমার হয়েছিল। তিনি আমাকে নাতি শিষ্য বলতেন অবনীন্দ্র ধারার, ওই পথে। তো তাদের মুখে রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, এদের কথা শুনেছি। এগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। আর যেটি বললাম যে আমার দুটো বিশ্ববিদ্যালয়, এই কারণেই বললাম, যেমন ঘুমিয়ে আছি একদিন, একটা স্মৃতির কথা বলি। একদিন ঘুমিয়ে আছি, মাস্টারমশাই টোকা দিচ্ছেন আমার দরজায়। খুললাম, দরজা খুলতে মাস্টারমশাই বলছে, ওহে তুমি কম্পোজিশন নিয়ে বলছিলে না, ওইটাকে কিভাবে সাজাবে? তখন আমি কল্কি অবতার ছবি করছি, ওইটা কিভাবে সাজাবে সাবজেক্টটা? দেখো, কম্পোজিশন তো মালা গাঁথা, সব ব্যাপারটাকে নিয়ে যে সুন্দর করে গাঁথতে পারে তবেই তো সেটা মালা হয়ে ওঠে। তো এসো তোমাকে দেখাই। তো আমি এই প্রশ্নটা মাস্টারমশাইকে সকালবেলা করেছিলাম। আমি বুঝলাম মাস্টারমশাই একজন ছাত্রীর প্রশ্ন নিয়েও কত নাড়াচাড়া করেন, কিভাবে আমাকে তিনি বোঝাবেন সারাটা দিন তিনি চিন্তা করেছেন। এটি ভেবে আমি অবাক হই। কিন্তু সারাদিনের পরিশ্রমে প্রচণ্ড ঘুম তখন আমার চোখে। কিন্তু মাস্টারমশাইকে দেখলাম তত্তর করে 3 তলায় উঠে সেই অ্যাজবেস্টারের ছাদে উঠে
আমি তখন উঠতে পারছি না, কিন্তু উনি হাত ধরে ওই বয়সেই আমাকে তুলে নিলেন, তুলে নিয়ে শুয়ে পড়লেন অ্যাসবেস্টাসের ছাদে। আমাকে বললেন শুয়ে পড়ো। পাশে শুয়ে পড়লাম মাস্টারমশাইয়ের পাশে। তখন দেখলাম মাঝখানে আকাশে চাঁদ আর সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে, আর অজস্র তারায় ভর্তি। মাস্টারমশাই দেখলেন, দেখো, তাকিয়ে দেখো, কোনো প্রশ্ন করো না। আমি দেখলাম যে কী অসাধারণ কম্পোজিশান, প্রতি মুহূর্তে এক একটা ছবি তৈরি হচ্ছে আর ভাঙছে, একটা তৈরি হচ্ছে একটা ভাঙছে, মুহূর্তে মুহূর্তে ছবি। দেখতে জানলে আমাদের জীবনটাই কিন্তু এরকম ছবি হয়ে ওঠে। প্রত্যেকটা অনুভূতি যে ছবি হতে পারে সেটা একটু বড় হয়ে বুঝেছি, যে দুঃখটাও ছবি হতে পারে, সুখটাও ছবি হতে পারে। আচ্ছা, শিক্ষক হিসাবে প্রদীপ প্রধান ঠিক কীরকম? সে তো আমার ছাত্রছাত্রীরা বলবে। তবে শুনেছি আপনি বেশ কয়েকটা শিক্ষকতা বিভিন্ন সংস্থার সাথে করেছেন, কোথায় কোথায়? হ্যাঁ, আমি প্রথমে আমি মাস্টারমশাইয়ের কাছে পাস করার পর আমি কলেজ থেকে বেরিয়ে আর্ট অ্যাপ্রিসিয়েশন করলাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। মাস্টারমশাইয়ের কাছেই থাকতাম। সেই সময় মেদিনীপুরের একটা একাডেমি আমাকে ডাকলো। ওরা টাকা পয়সা দিতে পারে না। ওরা বলল যে আপনি জেলার ছেলে, কৃতি শিল্পী, আপনি যদি আমাদের কলেজটার একটু হাল ধরেন। আমি ওদের আর্ট ডিপার্টমেন্টের ইনচার্জ হয়ে কিছুদিন কাজ করেছি ওখানে। ওখানকার অনেক ছাত্রছাত্রী আজকে অনেক নাম করেছে। ওরা এখন অনেক বয়স হয়ে গেছে ওদের। প্রথম দিকে ছাত্রছাত্রী তো প্রায় সমবয়সী ছিলাম। তারপরে কিন্তু ওখানে যেটা আমি লক্ষ্য করলাম, ওখানে অনেক কিছু আমাকে করতে হতো। একটু অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটাও একটু দেখতে হতো, সব কিছুর দিক দেখতে হতো। আমি একটু করতে পারতাম বলে, যেমন প্রদর্শনী এই সবগুলো আয়োজনগুলো করতে পারতাম বলে আমার উপরই চাপিয়ে দেওয়া হতো। তাদের দেখলাম আমি আমার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি, ছবি থেকে সরে যাচ্ছি। তখন একটা ডাক পেলাম হুগলির চাপাডাঙ্গায় একটি স্কুলে শিক্ষকতার জন্য। সেখানে গিয়ে দেখলাম সুন্দর শান্ত পরিবেশ, এবং সব থেকে প্রাকৃতিক পরিবেশটাও আমাকে খুব আকৃষ্ট করলো। আমার মনে হলো এইটাই হচ্ছে সেই জায়গা, সেখানে আমি আমার চর্চাটা চালিয়ে যেতে পারবো। আর পাশে পেলাম কচি কাঁচা ছাত্রছাত্রীদের, যাদের মনগুলো খুব সহজ সরল। এই সঙ্গটা কিন্তু আমি আজও আমার খুব প্রিয়, এই ছোটদের মাঝখানে থাকা। যে কারণে বয়সে বুড়ো হলেও আমার মনটা কিন্তু এখনও আমি খুব ছোটদের বন্ধু হতে পারি। তো ওখানে বেশ কিছু করলাম, শিক্ষকতা করলাম, এবং যা হয় সেই মনোভাব তো থেকেই গেছে এবং আজও আছে। শিল্প চর্চাটাকে আমরা তেমন করে গুরুত্ব আজও দিই না। আমরা অন্যান্য বিষয়ের ওপর যতটা গুরুত্ব দিতে পেরেছি, আজও কিন্তু শিল্পকলার বিষয়ে আমরা সেভাবে গুরুত্ব দিই না। যেটা আজকে আমরা মনে করি যে হয়েছে, বসে আঁকো প্রতিযোগিতা, নানা রকম অনুষ্ঠান ইত্যাদির ভেতর দিয়ে যে ব্যাপ্তি, তার একটা ভালো দিক আছে ঠিকই, কিন্তু এর ভেতর দিয়ে যে খুব বেশি আমরা কনসাস বা আমরা যে এই ব্যাপারে খুব সতর্ক হয়েছি, জেনেছি, আমার মনে হয় না খুব একটা। তো এর জন্যে আসলে আন্তরিক বোধ এগুলোকে যুক্ত হতে হবে, না হলে এটা সম্ভব না। আর শিক্ষক হিসেবে যেটা প্রশ্নটা করলেন, সেই শিক্ষক হিসেবে আমার ভূমিকাটা আমি পরবর্তী পর্যায়ে ছাত্রছাত্রীরা যখন অনেক বড় হয়ে যাদের কর্মক্ষেত্রে কাজ করছে, তাদের সাথে দেখা হলে তারা অনেক সময় স্মৃতিচারণ করে, এবং তখন বুঝতে পারি, আমার মনে হয় আমি তো কী শিখলাম, কী করেছি। আর তারা কিন্তু বলে, স্যার আমার তো আপনার কাছ থেকেই তো আজকে আমি এই জায়গায় পেয়েছি। তারা এইটা স্বীকার করে। তা একবার আমার বেশ একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল। জয়পুরে আমার একটা এক্সিবিশন ছিল। ওই সময় একটি ছাত্র এসে আমাকে প্রণাম করে। আমি চিনতে পারি না, গলায় সোনার হার, কানে দুল, একটা বিরাট চেহারা, আমি চিনতে পারিনি। তাকে আমি ক্লাস 7-8 পর্যন্ত পড়িয়েছি।
তো আমি বললাম তোমাকে তো চিনলাম না। তবে শুনলাম ও বিরাট ডিজাইনার, ওখানকার এক্সপোর্টর হয়, ওর কাজকর্ম। তা ও শুয়ে পড়ে প্রণাম করে বলছে, আপনি আমার গুরুদেব। আমি বলছি, তুমি 7-8 পর্যন্ত পড়েছো, খুব তো বেশি আমাকে পাওনি, কী শিখলে? স্যার, যেটুকু মন্ত্র পেয়েছি ওটাই জপেছি। আমি কী রকম? ওর অভিজ্ঞতার কথা বললো। একদিন নাকি একটি ক্লাসে আমি ডিজাইন করতে গিয়ে একটা ডিজাইন প্রথমে গোল সার্কেলটা করে আমি এঁকে দিয়েছিলাম একটা ডিজাইন। তারপরে আমি অর্ধেকটা ক্লাস হয়ে গেছে, আমি গিয়ে ঘুরে দেখি সবার খাতা প্রায় শূন্য, কেউ আঁকতে পারেনি। তখন আমি খুব রেগে গিয়েছিলাম। তোমরা চেষ্টাটা করলে না কেন? বলেই আমি বললাম, ফার্স্ট বেঞ্চ থেকে এক একজন করে উঠে এসো, এসে এই সার্কেলের মধ্যে যা খুশি করে দাও। আর নেক্সট জন এসে কিন্তু কেউ ওই বৃত্তটা কিন্তু ক্রস করবে না, আর কারোর রেখার উপরে যেন তোমার রেখা না চাপে, এটাকে ভর্তি করো। এইভাবে সারা ক্লাস এইরকম করে করে আঁকিবুকি করে ভর্তি করলো। ক্লাসের ঘন্টাও পড়ে গেল। আমি বললাম, এবার চেয়ে দেখো তো, এটা কি আর কাটাকুটি? তোমরা তো যা খুশি কাটাকুটি করেছো, তা এখন কি তাই মনে হচ্ছে? বলছে, না তো স্যার, তো ডিজাইন। বলছি, ডিজাইন হচ্ছে তাই, ছন্দ হতে হবে, তার মধ্যে ছন্দ থাকতে হবে এবং শৃঙ্খলা থাকতে হবে। ওই যে বৃত্তটা, এইরকম বিভিন্ন রকম ফর্ম করে যদি তুমি তৈরি করো, নানা ফর্মে, নানা এতে, সেটি কিন্তু আলপনা হয়ে যাবে। আচ্ছা, আমরা এই যে সোলো এক্সিবিশন দেখছি, এরকম প্রচুর এক্সিবিশন কিন্তু আমরা আপনার দেশে এবং দেশের বাইরে হয়েছে। তো কখন কিভাবে সেগুলো হয়েছে যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা সত্যি একটা ব্যাপার। যোগাযোগ এইটাই কীভাবে যে হয়েছে জানি না। আমি গ্রামে থাকলেও কেন জানি না, আর্ট কলেজে অনেকে তো অধ্যাপক হয়েছে। আমার অনেক বন্ধুবান্ধব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তখনই বিভিন্ন জায়গায় আছে। ওরা যে কেন আমার প্রতি ওরা টান অনুভব করতো আমি জানি না। আমার প্রথম ওয়ান ম্যান শো এর সময় আমার মনে পড়ে, তখন আমার এক বন্ধু, তো গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক রামলাল ধর প্রয়াত হয়েছে। যে প্রায় আমার এক্সিবিশানে এসে বসে থাকতেন। তখন তো আমার তেমন নাম টাম নেই, কিছু নেই, কিন্তু ওরা আমার কাজ থেকে যেন মনে করতো যে আমার ভেতরে হয়তো বা কিছু বিশেষ কিছু আছে। ওরা আমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতো এবং অনেক সময় অনেকেই হচ্ছে তাদের নানা রকম গ্রুপস হতে আমাকে আমন্ত্রণ জানাতো এবং আমি ছবি দিতাম এবং সেগুলো প্রদর্শিত হতো। এভাবেই হয়েছে। আর বিভিন্ন জায়গায় ছবি পাঠাবার চেষ্টা করতাম অল ইন্ডিয়া শোগুলোতে। ওইসব জায়গায় দিলেই কিন্তু দেখতাম ছবি সিলেকশন হয়ে যেত। তখন নিজের প্রতি আর যাই হোক না কেন একটা আত্মবিশ্বাস, ওই গ্রামে থেকেও কিন্তু আমার আত্মবিশ্বাস তৈরি হতো যে শহরে যারা আছে বা এই সমকালীন যে চিত্রকলার যে তার সাথে কিন্তু আমি চলতে পারছি। আচ্ছা, এই কোথায় কোথায় আপনার ছবি প্রদর্শিত হয়েছে? কলকাতায় তো বটেই, অনেক শো হয়েছে। দিল্লিতে হয়েছে, মুম্বাইতে হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, চেন্নাইতে হয়েছে, নানা জায়গায় হয়েছে, ভারতবর্ষের নানা জায়গায় হয়েছে। তারপর বাইরেও হয়েছে, রাশিয়া এতে একটা এক্সচেঞ্জে একটা প্রতিযোগিতা ছিল, ওটাও হয়েছে। ওটাতে ভারতই মানে প্রথম পুরস্কার পায় আমার ছবি। আচ্ছা, এছাড়াও ছবির পাশাপাশি আমরা স্কাল্পচার এবং রিলিফ ওয়ার্ক এবং মিউরাল এইতেও আপনার কিছু ভূমিকা দেখতে পাচ্ছি। তো সেটা কিভাবে, কখন, কিভাবে করলেন আর কি? আসলে ওই যে বললাম, আমাদের শাখা প্রশাখা ভাগ করে দেওয়া হতো ঠিকই, কিন্তু আমাদের সব এতে কিন্তু আমাকে টানতো। আমি ভারতীয় চিত্রকলার ছাত্র ছিলাম, কিন্তু ভাস্কর্য বিভাগও আমাকে টানতো। আমার হচ্ছে যেটা হচ্ছে পাশ্চাত্য ধারা, যেটা ফাইন আর্টস বলা হতো, সে ধারাও টানতো। যেহেতু বন্ধুবান্ধব সব শাখা প্রশাখাই ছড়িয়ে আছে, সুযোগ পেলেই ঢুকে পড়তাম সেই সব জায়গায়। আর তখন মাস্টার মশাইদের মধ্যেও খুব ছিল, তারা পরস্পরের সাথেও খুব যোগাযোগ ছিল, আর আমাদের বন্ধুদের সাথেও ছিল। অর্থাৎ আমরা কিন্তু
পেন্টিংয়ের ছাত্র হয়েও কখনো কখনো স্কাল্পচার করতাম। আমার বেশ মনে আছে, বেশ বছর 20 আগে একটা তারকেশ্বরী একটা ভাস্কর্য শিবির হয়, যেখানে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কাল্পচারের যারা প্রধান, কলাভবন, গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্রভারতী, ওদেরকে নিয়ে হয়েছিল। সেখানে অবলীলায় কিন্তু আমি যুক্ত হয়েছিলাম। হ্যাঁ, সেখানে তাদের সাথেই আমি ভাস্কর্যের কাজ করেছি। আসলে এটা কি করে সম্ভব সে প্রশ্ন আমার এসেছিল এবং তাদের মনেও এসেছিল, কিন্তু আমার এখন মনে হয় যেটা আমাদের পাড়ার তখন একজন ডাক্তার ছিলেন, তিনি কিন্তু এইরকম অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এইসব বাদ বিচার ছিল না। হ্যাঁ, যে কোনো রোগেরই কিন্তু তিনি চিকিৎসা করতেন। হ্যাঁ, তারা যেমন সব পারতেন, কিংবা তখন আমাদের মাস্টারমশাইরা যিনি পড়াতে আসছেন, সে অঙ্কের মাস্টারমশাই একজন, বাংলার মাস্টারমশাই একজন, ইংরেজির মাস্টারমশাই একজন, তা কিন্তু ছিল না। একজন মাস্টারমশাই সব বিষয় পড়াতেন। আমাদের সময়টাই বলতে তাই ছিল, সেজন্যই। আচ্ছা, এখনকার যে বর্তমান প্রজন্ম যারা ছবি আঁকছে, হিসেব মতো আপনারা তখনকার জেনারেশনে ওয়াশ টেকনিকটা অনেক করেছেন, ওয়াটার কালার, এখন আস্তে আস্তে অয়েল মিডিয়ামের পাশাপাশি অ্যাক্রিলিকও চলে এসছে। আপনার কাছেও অ্যাক্রিলিকের প্রভাব আমরা দেখেছি, ওয়াশ পদ্ধতিতেই আপনি ইউজ করেছেন। তো এই যে বর্তমান প্রজন্মে আর সেই অর্থে ওয়াশ টেকনিক দেখা যাচ্ছে না, তো এই ব্যাপারটা আপনি কি বলবেন? এটার কারণ হচ্ছে এই যে ওয়াশ টেকনিক যেটা, এইটা একটু সময় সাপেক্ষ তো বটেই, এবং ধৈর্য, নিষ্ঠা, এগুলো খুব দরকার। এই সময়টা তো খুব গতিময়। আমাদের সময়টা জীবনটা একটু অন্যরকম ছিল। তো এখনকার মানুষের জীবনযাত্রা এবং সবথেকে বড় কথা কি, হাতে তারা না চাইতে কিন্তু অনেক কিছু পেয়ে গেছে। আমরা কিন্তু আমাদের খুঁজে নিতে হয়েছে। আমি শুনেছি মাস্টারমশাইয়ের কাছে নন্দবাবু নাকি তুলিটাও বানাতেন, হ্যাঁ, রং তৈরি করতেন, এসব আমি শুনেছি। তা এসব করে আঁকতেন, এবং আঁকাতে কী নিষ্ঠা, আসন পেতে ঠিক পুজোর মতো জলটা, হ্যাঁ, জলের বাটির ভেতর আরেকটা ছোট বাটি রেখে সেখানে জল রাখা, অর্থাৎ একটা ফ্রেশ জল আর একটা তুলি ধোয়া জল। হ্যাঁ, এই যে ব্যাপার করেছে, এই যে ছোট্টখাটো ব্যাপার, এর ভেতর দিয়ে বোঝা যায় যে এই পুজোর মতো, পুজোতে যে নিষ্ঠা ভক্তি যেভাবে অনুসরণ করা হয়, ছবিটা কিন্তু সেভাবেই আঁকতেন। ক্ষিতিন মজুমদার তো শুনেছি চৈতন্যদেবের ছবি আঁকতে আঁকতে কীর্তন গাইতেন। হ্যাঁ, তা এই যে এগুলো এখন কিন্তু আঁকাটা সেভাবে হচ্ছে না। মানুষ খুব চটজলদি আঁকাটাও পেতে চাইছে। এই যে অ্যাক্রিলিক রঙটা এলো, এটা কালোপযোগী হয়েছে বলে মনে হয়। এটা খুব সহজে শুকিয়ে যায়, সহজে অ্যাপ্লাই করা যায় সব কিছু, কিন্তু জল রঙটা আমার মনে হয়েছে সেভাবে কিন্তু ওভাবে হয় না। এটা অনেক বেশি নিষ্ঠার সাথে সাথে করতে হয়। আর একটা জিনিস, ছবিতে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ একটা ব্যাপার এসেছে, কিন্তু আমরা যেটা ভাবতাম ছবিটা কিন্তু মন থেকে আসার, মনের ভেতর, অর্থাৎ গভীরতর একটা ব্যাপার। এখন ছেলেমেয়েরা গাছ আঁকে, কিন্তু যদি তারা গাছটা যদি অনেক দিন ধরে আঁকে, ওরা আজকে গাছ আঁকছে, কালকে ওটাকে ছেড়ে দিয়ে ওইটা আঁকছে, কালকে সেইটা আঁকছে, ওর আঁকাটা পুরস্কার পাচ্ছে বলে তাহলে বোধহয় ওইটাই সেরা। সে তার নিজেরটাকে বিসর্জন দিয়ে, নিজের স্বকীয় যে ইয়েটা ছিল সেটাকে বিসর্জন দিয়ে সেটাকে ধরা, এই যে ধরা ছাড়ার যে ব্যাপারটা, এই যে ছটপটানিটা, এইটা কিন্তু আমার মনে হচ্ছে একটু ব্যাহত করেছে তাদের। আর সে কারণে তারা ওই প্রথাটা ছেড়ে তারা কিন্তু সরে এসেছে। সহজে যেটা পাওয়া যায় সেটাকেই তারা ধরতে চাইছে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করে আজ বিকেল অনুষ্ঠান আমরা শেষ করব। তো আপনি তো এই এক্সিবিশনটা করছেন, বর্তমান জেনারেশন সম্পর্কেও আপনি আলোকপাত করলেন। তো পরবর্তী সময়ে আপনি কী ধরনের কাজকর্ম করবেন, এবং আরও কীরকম শো আপনার থেকে আমরা পাবো আগামী সময়ে? হ্যাঁ, বোধহয় লক্ষ্য করেছেন আমার ছবির শেষের দিকটা আস্তে আস্তে লেখচিত্র বা ক্যালিগ্রাফি এসেছে। এটাও মাস্টারমশাইয়ের প্রভাব খানিকটা আমার মধ্যে আছে।
আমার সে সময় হাতের অক্ষরটা খুব ভালো বলে সবাই খুব করতো। মাস্টারমশাই ভীষণ ভালোবাসতেন আমার হাতের লেখাটা। আমি দেখতাম নন্দবাবু চিঠি লিখছেন, বিনোদ বিহারী চিঠি লিখছেন, তার পাশে ছবি এঁকে দিচ্ছেন। এই যে ছবি আর লেখা দুটোর যে একাত্মতা, এটা আমার কাছে বেশ মজার মনে হয়েছিল। আমার এখানে একটা মহরম ছবি আছে। ওই মহরমের এতে যখন আমি সই করছি, মাস্টারমশাই বলছে তোমার ওই যে শোভাযাত্রাটা ওরা তো চলছে, তাজিয়াটা একবার কাঁধ হচ্ছে, একবার সোজা হচ্ছে, এই যে রিদিমটা, ছন্দটা, ওই ছন্দটা তোমার স্বাক্ষরে নেই কেন? ওটা যে আলাদা হয়ে পড়ছে। এই যে ছবির সাথে লেখা, এর যে একাত্মকরণটা, এটা তখন থেকেই মাস্টারমাস্টারের কাছে শিখেছে এবং সেটা আমার ভেতরে নাড়া দেয়। পরবর্তী পর্যায়ে গান, আমি ছবি আঁকতে আঁকতে আমার গান শোনাটা একটা অভ্যেস ছিল। সেই রবীন্দ্রসঙ্গীতটা বিশেষত শুনতাম, শুনতে শুনতে মনে হতো আমি যদি গাইতে পারতাম। তো সেটা তো সম্ভব হতো না, তখন গানের লাইনটা আমি দিয়ে আমার ছবিতে যুক্ত করবার চেষ্টা করতাম। সেই লেখচিত্রটা হতে হতে অনেক কাজ করতে করতে আমার এখন ভালো লাগে এবং বিভিন্ন জায়গায় দেখেছি অনেকেরও এটা ভালো লাগছে। আমি ছবির ভেতরে সেই গানের সুর, ছন্দ, বিশেষত ভাব, ছবির প্রধান যেটা, এই ভাবটাকে আরোপ করার চেষ্টা করি। আর নতুন কিছু মতলব করে আমি সারা জীবন কিছু করিনি, যেটা প্রকৃতি আমাকে দিয়েছে। আমার একটা মহামায়া সিরিজ সম্পর্কে এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই। আমার মহামায়া কিন্তু ওই মাইথোলজিক্যাল যে সাবজেক্ট, যে বিষয়ের যে মহামায়া, তা কিন্তু নয়। সেখানে দেখবেন যে গৃহবধূ মহামায়া উঠেছে। যেমন আমি একটা বলি, অন্নপূর্ণা ছবি, সেখানে হচ্ছে যে মেয়েরা হচ্ছে সারাদিন ছেলে পুলে নিয়ে মাঠে গিয়ে সারাদিন কাজ করে আর দিনের শেষে ফিরে এসে রান্না করছে। আমার সেই ছবিতে আছে একটি মেয়ে রান্না করছে, আর কাঠ কুড়ুল সব নিয়ে জড়ো করা আছে, সেই 3টে ইট দিয়ে রান্না হচ্ছে। সেই আগুনেই দেখা যাচ্ছে সেই মহামায়াকে, অর্থাৎ সেই মাকে। তার কোলে একটি শিশু, কাঁধে এতে গলা জড়িয়ে আছে একটি শিশু, আর পেছনে তার বাবা, শিশুর বাবা বসে আছে। সবাই কিন্তু ওই ভাত ফোটার অপেক্ষায়, ওই ভাতটা ফুটলেই কিন্তু সবাই খেতে পাবে, সেই উন্মুখতা। এবং ওই ভাতটা তো রান্না করে তাদের দিতে পারবে, ওই যে আনন্দ বা সুখটা সেই মেয়েটির মুখে ফুটে উঠছে। ওই আলোটা আমি ধরবার চেষ্টা করেছি, সে তখন আমার কাছে মহামায়া হয়ে উঠেছে। আজ বিকেল অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন চিত্রশিল্পী প্রদীপ প্রধান। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য।